বৃহস্পতিবার শেষ হচ্ছে গণটিকাদান কার্যক্রম। রাজধানীতে রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে লাইন। ঢাকায় সিনোফার্মের আরও 17 লাখ ভ্যাকসিন। করোনায় 2 শতাধিক মৃত্যু। গণপরিবহন চালুর প্রথম দিনই লঞ্চে ঢাকামুখী মানুষের ঢল। রাজধানীতে তীব্র যানজট। দিন পর খুলল সব অফিস, দোকানপাট। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি আরও 213 ডেঙ্গু রোগী। আক্রান্তের 80% ঢাকা দক্ষিণ সিটির। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট মানতে নারাজ মেয়র। পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি, এমন সিদ্ধান্ত 12 ঘন্টা পরই পরিবর্তন। বহন করা যাবে সক্ষমতার অর্ধেক যান। স্রোত মোকাবেলার সক্ষমতার তাগিদ। এবং ফ্রান্সে মেসিকে ঘিরে বাঁধ ভাঙা উল্লাস। প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে সমর্থকদের উন্মাদনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দিন যতই যাচ্ছে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ তত বাড়ছে। গণটিকার পঞ্চম দিনে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। যাদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠীর। তবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেককেই ফিরতে হয় খালি হাতে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা পাওয়া সাপেক্ষে আবারও হবে এমন বিশেষ কার্যক্রম। ঘড়ির কাঁটায় বুধবার ঠিক সকাল 9টা, রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। রাতভর অপেক্ষা শেষে শুরু টিকা কার্যক্রম। একেবারে প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষ যারা সুরক্ষা ওয়েবসাইটের আওতায় আসতে পারেনি, অপেক্ষার সারিতে তাদের সংখ্যাটাই বেশি। আজ 10টা বাজাইছে এই পর্যন্ত আমরা দাঁড়াই আছি। দুদিন আইছি, কালকে আইছে আজকে। যারা শ্রমিক আছে, গার্মেন্টস আছে, এখন যদি অফিসে যদি ব্যবস্থা করতো তাহলে এই ধরনের আরো অশৃঙ্খল হইতো না। এদিকে ঘন্টা 2 বাদেই শেষ হয়ে আসে নির্ধারিত 350 ডোজ। ওদিকে বাইরে তখন অপেক্ষমান অনেকেই। রাত্রে 4টা বাজে দাঁড়াই রইলাম আমরা, এখন বলে যে টিকা নাইকা। রাত থেকে কষ্ট করতেছি, আগে থেকে মানা করে দিত। আউটলক ঢোকানোর কারণে এই অবস্থা হচ্ছে। অধিদপ্তর বলছে টিকার মজুদ সাপেক্ষে আবারও চালু হবে এই বিশেষ কার্যক্রম। সেপ্টেম্বরে দেয়া হবে এদের দ্বিতীয় ডোজ। তবে নিবন্ধনের মাধ্যমে টিকা কর্মসূচি চালিয়ে যেতে ঘাটতি হবে না টিকার। আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে প্রত্যেকে টিকা পাবেন, এবং সেটি কিন্তু যার যখন সময় আসবে তিনি টিকা পাবেন। একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অগ্রাধিকারের তালিকায় যারা আছেন, 50 মানুষ যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, নারী যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে সুযোগটা আগে দিতে হবে। বৃহস্পতিবার শেষ হবে সারা দেশে আগে থেকে নিবন্ধন না করাদের বিশেষ টিকাদানের এই কার্যক্রম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃহস্পতিবার গণটিকাদান কার্যক্রমের শেষ দিন, তাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনেকেই লাইনে অপেক্ষা করছেন অন্তত 12 থেকে 14 ঘন্টা আগে থেকে। ভিড় এড়িয়ে টিকা প্রাপ্তি নিশ্চিত করতেই রাতভর এমন দীর্ঘ অপেক্ষা শত শত মানুষের। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি আমরা কিছুক্ষণ পর আবারও প্রচার করার চেষ্টা করব। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, এবার দেখে আসি সেই রিপোর্টটি। রাত তখন 11:30। অন্য অনেকের মতোই রাজধানীর ভূতের গলি কমিউনিটি সেন্টারের সামনে আনোয়ারা বেগম ও দুলুফা বেগমের অপেক্ষা। পরপর 2 দিন ভোরের আলো ফোটার পর এসেও মেলেনি করোনার ভ্যাকসিন। এবার তাই লাইন ধরেছেন সন্ধ্যা থেকেই। আজকে আবার সন্ধ্যা দিক দিয়েছি, মনে নাচরে পর্দা আমার কি আগে গ্যাসটা পরে যারা এই লাইনে দাঁড়াইছি, দাঁড়ায় সারা রাত এখানে কাটবাম। করোনা প্রতিরোধে সরকারের গণটিকা কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন শেষ হচ্ছে বৃহস্পতিবার। আর তাই টিকার প্রতি মানুষের আগ্রহ যেন বেড়েই চলেছে। ঘর ছেড়ে টিকা কেন্দ্রের সামনে ছুটে এসেছে মানুষ। সঙ্গে করে নিয়ে আসা চেয়ার কিংবা টুলে কারো চোখে রাজ্যের ক্লান্তি ভর করেছে ঘুমো। কেউ আবার বাসা থেকে নিয়ে এসেছেন খাবার। অনেক অফিসে বলতেছে টিকা না নিলে অফিসে যাওয়া যাবে না, সেই জন্য আর কি টিকা নিতে হচ্ছে। 3 দিন ফেরত গেছি, এই জন্য আজকে সারা রাত বসে থাকবো, কাল সকাল 10টা পর্যন্ত ইনশাল্লাহ টিকা
টিকা দিতেছি এই কারণে যে মানুষে বলতেছে যদি টিকা না দেওয়া হয় তাহলে সমস্যা দেখা দিব, যে কোনো একটা কাজে কর্মে লাগতে পারে। তখন তো এই সময়টা তো আর কাজে যদি টিকা না দিতে পারি তাহলে তো পাবো না। বাড়িতে যাইতে হলে গাড়িতে টিকার চাইবো, কার্ড দিতে হবে, তখন তো বিভিন্ন রাস্তার মধ্যে পুলিশে চেক করলে পরে তো এটা পাবো না, তখন রাস্তায় আমার লামায় দিব, তখন তো আমি বাড়িতে যাইতে পারবো না। টিকা নেওয়া হয়েছে কি পুরুষ মহিলা মিলে 350 টিকা দেওয়ার কথা, তাই এখানে আমাকে পুরুষ 80 জন, মহিলা কত 150, টোটাল মিলে 250 টিকা দেওয়া হয় যতটুকু সম্ভব, আর ভিআইপি যা 50 জন। এই জন্য আজকে চেয়ার নিয়ে বসি, সকাল টিকা দেওয়া না পর্যন্ত সকাল পর্যন্ত 10টা পর্যন্ত ওয়েট করবো। আশা করি ইনশাল্লাহ কালকে পাইতে পারি। রাতভর এমন প্রতীক্ষার পরও টিকা না পাওয়ার অভিযোগ অনেকেরই। প্রতিটি কেন্দ্রে টিকার বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। এখানে মোট কয়জন আপনারা এখানে বসছেন? এখানে আমার হলো 6 জন, একজন 4 জন। এগুলো এই ইট রেখে গেছে? হ্যাঁ, ইট রেখে গেছে। কয়জন এখানে ইট রেখে গেছে? ইট রেখে গেছে 3 জনে। এখানে 3 জন আর আপনি 6 জন। হয়তো একজন বিদেশ যাইব, বিদেশ যাইতে হলে টিকা কার্ড চাইব। হ্যাঁ, তো টিকা কার্ড দাও, টিকা দিছ না, টিকা না দিয়ে তুমি বিদেশ যেতে পারবো না, তুমি টিকা দিয়ে আসো। তো বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে, যার কারণে আজকে আমরা রাত অর্ঘা করে এখানে কাটাচ্ছি। কালকে 2টা বাজে আসতে টিকা দিতে পারি নাই, আবার আজকে আসর নামাজ পড়ে এখানে আসছি, আসা টিকার সিরিয়াল রাখছি। টিকার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো, প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা এবং নিজেদের সক্ষমতা যাচাইয়ে গত 7ই আগস্ট থেকে গণটিকা কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে এলো চীন থেকে আরও 17 লাখ সিনোফার্মের টিকা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় চীন থেকে এমিরেটসের কার্গো বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এ নিয়ে 2 দিনে 34,70,000 টিকা চীন থেকে বাংলাদেশে এসেছে। আগামী 14 আগস্ট থেকে সারা দেশে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। সিনোফার্মের 7.5 কোটি ডোজ কেনার চুক্তি অনুযায়ী এর আগে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। আগামী 3 দিনে 20 লাখের বেশি টিকা আসবে বাংলাদেশে। কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চালুর প্রথম দিনই লঞ্চে ঢাকামুখী মানুষের ঢল নামে। অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সারা দেশের মহাসড়কেও বেড়েছে দূরপাল্লার বাস চলাচল। দোকানপাট ও রেস্তোরাঁ খোলায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। করোনা সংক্রমণের হার না কমলেও জীবন ও জীবিকার তাগিদে 19 দিন পর খুলল সবকিছু। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে সারা দেশ। ঢাকায় ফিরতে বুধবার বরিশাল নদীবন্দরে ভিড় করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই লঞ্চে ওঠেন তারা। সবারই তো অফিস আছে, সবারই জরুরি কাজ আছে, যার কারণে সবারই যেতে হবে। যেরকম স্বাস্থ্যবিধি আশা করছিলাম সেরকম তো কিছুই হয়নি, উল্টোটা দেখতেছি। 19 দিন পর ঢাকায় রওনা দিছি, তাইছি দাদা তো অনেক ভিড় হইতেছে। ভালোই তো, লঞ্চ আরো থাকলে, লঞ্চে জায়গা পাইতেছি না, লঞ্চে অনেক ভিড়। আমরা মুখে বলি, মাইক দিয়ে বলি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করেন, মাস্ক পরেন, আবার হ্যান্ড ওয়াশ আছে, আমরা হ্যান্ড ওয়াশ দিই, কিন্তু যাত্রীদের আমরা মানাইতে পারি না। বুধবার ভোর থেকেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ভিড় করেন যাত্রীরা। অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি, তবে বাড়ি যাওয়া কিংবা ঢাকায় আসতে পেরে স্বস্তি ছিল যাত্রীদের মাঝে। এদিকে গণপরিবহন চালুর প্রথম দিন গাজীপুরের চান্দনা চৌরাস্তায়ও ছিল যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে চলে বিভিন্ন পরিবহন। দীর্ঘদিন পর অফিস খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কর্মস্থলে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন নানা শ্রেণী পেশার মানুষ। লকডাউনের জন্য বন্ধ ছিল, এই জন্য কাগজপত্র জমা দিতে দেওয়াটা কিছুদিনের জন্য বন্ধ ছিল। করোনার মধ্যে এখানে কোনো ওইভাবে নাই, ডিস্টেন্সের কোনো মেনটেন্স নাই। অফিসে অনেক ভিড়, অনেক মানুষ আসছে। কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই হাটবাজার আর বিপণী বিতানেও ছিল ক্রেতাদের ভিড়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। এদিকে বিধিনিষেধ শেষে সব খুলে দেওয়ার প্রথম দিনই রাজধানী জুড়ে তীব্র যানজটে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বুধবার দিনভর যানবাহনের ব্যাপক চাপের পর সন্ধ্যার পরও গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। তবে সড়কে অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত মানতে দেখা যায়নি।
19 দিন পর রাজধানী ফিরেছে আগের রূপে। খুলে গেছে সব অফিস, দোকানপাট। কর্মব্যস্ত নগরের চাপ সড়ক জুড়ে। বুধবার সন্ধ্যার পরও গন্তব্যে যেতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, এই কদিন বন্ধ ছিল, বাসায় ছিলাম। আজকে গাড়ি অনেক বেশি, রাস্তাঘাটে সারাদিন জ্যাম ছিল। যে জায়গায় 200 টাকা ভাড়া ওই জায়গায় 700 টাকা দিতে হয়েছে। এর আগে এদিন সকাল থেকেই রাজধানীর প্রায় সব সড়কেই ছিল যানজট। মাঝে বৃষ্টি সে ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সড়কের এমন চিত্র দেখে প্রশ্ন জাগে, সরকারি প্রজ্ঞাপন মেনে আদৌ কি অর্ধেক বাস চলছে? বাস শ্রমিকরা বলছেন তারা অনেকেই এমন কথা জানেন না। অর্ধেক বাস চলবে এটা আমরা তো জানি না। সবগুলাই তো চলে, আমার ব্যানার সবগুলাই চলতেছে। সব বাস ছাড়ছে, কোনো বাস খালি বসা নাই। মালিক সমিতির নেতারা বলছেন সরকারি আদেশ মেনে তারা অর্ধেক বাস নামানোর চেষ্টা করেছেন, তবে সম্ভব হয়নি। অর্ধেক চালানোর আমরা চেষ্টা করতেছি, পরিবহন সংকটও দেখা দিতে পারে, তবুও আমরা সরকারের নির্দেশনা পালন করার জন্য আমরা চেষ্টা করছি। তবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। এমনকি নো মাস্ক নো সার্ভিস স্টিকার যুক্ত বাসও দেখা গেছে। দীর্ঘদিন পর বাস নামাতে পেরে স্বস্তি ফিরেছে পরিবহন শ্রমিকদের মাঝে। আমাদের সব গাড়িতে স্টিকার লাগাই দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। বহুত দিনের পরে খুলছে, একটু খুশি আর। আমরা তো তবু বেতন পাচ্ছি, কিছু কিছু পাচ্ছি। কিছু কিছু পরিবহন আছে একদম অনাহারে আছে। সিএনজি চালাচ্ছে, অটোরিকশা চালাচ্ছে। এই যে খুলে দিচ্ছে সবার জন্যই ভালো হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দোকানপাট খুলতে পেরে খুশি দোকানিরা। তবে প্রথম দিন হওয়ায় এখনো বেচা বিক্রি জমেনি। 1 মাস পর দোকান খুললাম তো খুশি হয় না। মার্কেট দ্রুত জমবে না, সময় লাগবে, অনেকদিন পর খুলছে। সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। করোনার অব্যাহত দাপটে করুণ ও নির্মম পরিস্থিতি পার করছে দেশ। শয্যা, আইসিইউ আর অক্সিজেন সিলিন্ডার সংকটে বিপর্যস্ত হাসপাতালগুলো। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও 237 জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন 105 জন, আর চট্টগ্রামে 54 জনের মৃত্যু হয়েছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার অব্যাহত দাপটে ক্লান্ত মানুষ আশায় আছেন সুস্থ জীবনের। হাসপাতালগুলোর পরিবেশ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে রোগী আর স্বজনদের আর্তনাদে। রোগীদের অক্সিজেন লেভেল মুহূর্তেই কমে যাচ্ছে, কষ্টদায়ক হয়ে পড়ছে প্রাণ বাঁচানো। আর আইসিইউ সংকটে প্রিয়জনকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন। আইসিইউর সিটের জন্য মারা গেছে, একটা আইসিইউ পাই নাই আমরা, একটা সিট খালি ছিল না। 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মারা গেছেন ঢাকা বিভাগে 105 জন। তাদের মধ্যে ঢাকা জেলায় 56, মুন্সিগঞ্জে 9 ও রাজবাড়ীতে 7 জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 54 জন। তাদের মধ্যে কুমিল্লার 17 ও চট্টগ্রামের 13 জন। বিভাগে নতুন করে শনাক্ত 2173 জন। চেষ্টা করছি কিন্তু আইসিইউ এখানে পাই নাই। এখন আমরা বাধ্য হয়ে আমরা মনে করেন যে এই ঢাকাতে নিয়ে যাচ্ছি। 24 ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন 23 জন। তাদের মধ্যে 13 জনই সিলেট জেলার। রোগী নিয়ে শয্যার জন্য ছুটছেন স্বজনরা। এখন এটা আইসিইউ খালি না, এখন ভর্তি করানো যাবে না। খুলনা বিভাগে 20 জন মারা গেছেন করোনায়। তাদের মধ্যে খুলনা নগরীর 5টি হাসপাতালে মারা গেছেন 5 জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 11 জন। তাদের মধ্যে ময়মনসিংহের 8, শেরপুরের 2 ও নেত্রকোনার 1 জন। 24 ঘন্টায় রাজশাহী বিভাগে করোনায় মারা গেছেন 10 জন। রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে 513টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 363 জন। করোনার রোগী আপনার কম, অল্প আসছে, আগে অনেক আসতো। এছাড়া 24 ঘন্টায় করোনায় বরিশাল বিভাগে 8 জন ও রংপুর বিভাগে 6 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 213 জন। এর মধ্যে রাজধানীতেই 188 জন। দক্ষিণ সিটির ডেঙ্গু পরিস্থিতি বেশি খারাপ। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে চলতি মাসের প্রথম 9 দিনে ডেঙ্গু আক্রান্তের 80 ভাগই দক্ষিণ সিটির। কিন্তু মেয়রের দাবি এই চিত্র সঠিক নয়। রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের একটি ওয়ার্ডে 10 জনেরও বেশি চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। তাদের অধিকাংশই যাত্রাবাড়ি জুরাইন মুগদার বাসিন্দা। এই হাসপাতালে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 47 জন। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে অন্যতম হাসপাতাল রাজধানীর মিডফোর্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন।
ডেঙ্গুর এমন পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দুষছেন ভুক্তভোগীরা। সিটি কর্পোরেশনের লোকজনের যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ওভাবে ওনারা ওই এলাকার দায়িত্ব বহন করে না। দেখার মতো ওখানে কেউই নেই। যাত্রাবাড়ি জায়গাটা অনেক বেশি মশা। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা থেকে রোগী বেশি আসছে বলে জানালেন চিকিৎসকও। ঢাকার বাইরে থেকে রোগী আসলেও সেই সংখ্যা এখনো কম। বেশিরভাগ যাত্রাবাড়ি এবং সায়েদাবাদ এলাকা, কিন্তু এখন কিন্তু ঢাকা শহরের সব জায়গা থেকেই কম বেশি কিছু কিছু করে রোগী আসছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তের অধিকাংশই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। তবে এই তথ্য মানতে চান না দক্ষিণের মেয়র। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছে, সুতরাং এটা সঠিক না যে ঢালাওভাবে যে ৮০ ভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, ২০ ভাগ অন্য এলাকায়। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সচিবালয় এক অনুষ্ঠানে দাবি করেন পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে। গত বছর সিঙ্গাপুরে হয়েছে ৩৬,০০০, ফিলিপাইনে হয়েছে ২,২৫,০০০, মালয়েশিয়াতে জুলাই মাসে হয়েছে ৪৫,০০০। ওয়ার্ল্ডের কনটেক্সটে যদি ইভ্যালুয়েট করেন তাহলে বাংলাদেশ উইল বি আ ফার্স্ট সাকসেসফুল কান্ট্রি। চলতি মাসে দক্ষিণের পরিস্থিতি উন্নতি ঘটবে জানিয়ে সিটি মেয়র জানান চলমান এই ডেঙ্গু বিরোধী অভিযান ১৮ তারিখ পর্যন্ত চলবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। এবার কথিত মডেল পিয়াসারও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, রিমান্ড ও জামিন নামঞ্জুর। পাঠানো হলো কারাগারে। পরিমণি, হেলেনা সহ ৮ জনের ব্যাংক হিসাব তলব। স্রোত স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরিগুলো সক্ষমতার অর্ধেক ভারী যান নিয়ে চলাচল করতে পারবে। নৌ প্রতিমন্ত্রীর বন্ধ ঘোষণার কয়েক ঘন্টা পরই এই সিদ্ধান্ত হয়। ফেরি চলাচল বন্ধ সমাধান নয় উল্লেখ করে পানি বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুগে এমন স্রোত মোকাবেলার সক্ষমতা থাকা জরুরি। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। শিমুলিয়া বাংলাবাজার নৌরুট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পদ্মা সেতু সুরক্ষার পাশাপাশি ফেরি রুটটিও সচল রাখা জরুরি, কিন্তু ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। পদ্মা সেতুর সঙ্গে 4 বার ফেরির ধাক্কা লাগে। সবশেষ সোমবার রাতে দুর্ঘটনার পরই মঙ্গলবার দুপুরে জরুরি বৈঠকে বসে নৌ মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় স্রোত না কমা পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহনবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে। পদ্মা সেতুর মধ্যে যখন আঘাত করে তখন আমাদের হৃদয়ের মধ্যে আঘাত হয়। এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই মঙ্গলবার রাতে তা পরিবর্তন করে ফেরিগুলোর সক্ষমতার অর্ধেক যান পারাপার করার সিদ্ধান্ত হয়। আগে আমরা একটা ফেরিতে 10টা মনে করেন ট্রাক উঠতো, এখন 5টা উঠবে, তারপরে সাথে হালকা যানবাহন উঠবে। তাহলে এটা লোডটা কম থাকবে, কম থাকলে মাস্টারের এটা ঘুরেতে অথবা কন্ট্রোল করতে সুবিধা হবে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে বর্ষা আসবে, পদ্মায় থাকবে প্রবল স্রোত। এই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি থাকাটা স্বাভাবিক। আর এবার ভরা বর্ষায় অন্যান্য বারের তুলনায় পানি এবং স্রোত কম থাকা সত্ত্বেও এমন চ্যালেঞ্জ কেন হচ্ছে? পানি বিশেষজ্ঞরা মনে করেন আধুনিক যুগে এমন স্রোত মোকাবিলায় সক্ষমতা থাকা জরুরি। কোন অবস্থাতেই 400 ফুটের মধ্যে দিয়ে 50 ফুটের ফেরি ধাক্কা খাওয়া উচিত নয়, সাবধানতা অবলম্বন করা উচিত, এটাই হচ্ছে সমাধান। গত 23 জুলাই ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ফেরিঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট 8 কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। 20 কোটি টাকা ব্যয়ে মাওয়ায় ঘাট স্থানান্তর হলে দূরত্ব কমবে 2 কিলোমিটার। এতে সময় এবং জ্বালানি খরচ কমবে 15% করে। অন্যদিকে মাঝিকান্দিতে 31 কোটি টাকা ব্যয়ে ঘাট স্থানান্তরে দূরত্ব কমবে 3 কিলোমিটার, তবে সড়কপথ বাড়বে 4 কিলোমিটার। পারাপার স্বাভাবিক রাখতে আগে থেকেই শিমুলিয়া ঘাট কিংবা বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া গেলে নির্মাণাধীন স্বপ্নের সেতু এড়িয়ে চলাচল করা যেত বলে মনে করেন এই রুটের চলাচলকারীরা। পদ্মায় এখন স্রোতের গতি প্রতি সেকেন্ডে 2.30 মিটার। গেল বছর ঠিক একই সময়ে এই গতি ছিল 3.10 মিটার। আর গেল বছরের তুলনায় এবার পদ্মায় পানির লেভেল 2 মিটার নিচে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা চালকের অদক্ষতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক সভায় তিনি কথা বলেন। অদক্ষতার জন্য চালককে আপনি চাকরিচ্যুত করলেন, কিন্তু আমরা জানতে চাই এখানে অদক্ষতা না অন্তর্হার, এটা আজকে খতিয়ে দেখতে হবে। বারবার কেন পদ্মা সেতু আক্রান্ত হচ্ছে? একবার না, দুইবার না, তিনবার না, 4 বার এ ঘটনা ঘটেছে। কাজে এ বিষয়ে আমাদের খতিয়ে দেখা দরকার। ফেনীতে স্বর্ণের বার লুটের মামলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামকে 4 দিনের এবং বাকি 5 কর্মকর্তাকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিকে অভিযুক্ত 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গোয়েন্দা পুলিশের অভিযুক্ত 6 কর্মকর্তাকে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের 5 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামকে 4 দিন এবং 3 উপপরিদর্শক ও 2 সহকারী উপপরিদর্শককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ সময় বাদীপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। আদালত ন্যায় বিচারে আমাদের প্রার্থনা নামঞ্জুর করে আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে রিমান্ড কার্যকর হবে এবং আদালত বলেছেন রিমান্ডে নেওয়ার আগে আসামিদের শারীরিক পরীক্ষা করার জন্য এবং রিমান্ড থেকে এনে শারীরিক পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে আত্মসাৎ করা 20টি স্বর্ণের বারের মধ্যে 5টি এখনো উদ্ধার না হওয়া এবং অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা জিজ্ঞাসাবাদে তা উঠে আসবে বলে আশা করা হচ্ছে। ওসিডিবি মোহাম্মদ সাইফুল ইসলামকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, বাকি 5 জন আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে রিমান্ড শুনানির পরই অভিযুক্ত গোয়েন্দা পুলিশের 6 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানান জেলার পুলিশ সুপার খন্দকার নুরুন নবী। গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে আটক করে 20টি স্বর্ণের বার আত্মসাৎ করেন গোয়েন্দা পুলিশের 6 কর্মকর্তা। এ ঘটনায় পরদিন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। পরিমণির পথেই হাঁটলেন কথিত মডেল পিয়াসা। তিনিও মিডিয়ার সামনে চিৎকার করে বললেন তাকে ফাঁসানো হয়েছে। যদিও এদিন তাকে ফের রিমান্ডে পাঠাননি আদালত, দেননি জামিনও। একই দিন পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে পরিমণি, পিয়াসা, মৌ, হেলেনা সহ 8 জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর আগে যখন কথিত মডেল পিয়াসাকে 2 দফা আদালতে হাজির করা হয় তখন তাকে মুখ লুকাতে দেখা গিয়েছিল। তবে বুধবার যখন কোর্ট থেকে গারদে নেওয়া হচ্ছিল তখন তিনি চিৎকার করে দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতে 2 বার 3 বার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। একবার আসামিদেরকে ডিবি রিমান্ডে নিচ্ছে, আবার আসামিদেরকে সিআইডি নিচ্ছে, আবার দেখা যাচ্ছে র্যাব রিমান্ড চাইতে যাচ্ছে। তো এতে মনে হচ্ছে যেন এরা যেন নাচের পুতুল, এদেরকে যেভাবে পুতুলের মতো খেলানো হচ্ছে এরা বোধহয় সেভাবে খেলছে। এদিন 2 দফায় 11 দিন রিমান্ড শেষে পিয়াসাকে ফের 10 দিনের রিমান্ডে চায় সিআইডি। তবে রিমান্ড কিংবা জামিন কোনোটাই দেননি আদালত। পাঠানো হয়েছে কারাগারে। পিয়াসার বিরুদ্ধে বিত্তবানদের ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে। মাদকের সাথে তার একটা কানেকশন আছে, এটা আদালতকে বলেছি। আসামিরা তো বলবে ফাঁসানো হয়েছে, কোনো আসামিকে বলবে যে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ততা আমার আছে। আসামি সবসময় তার নিজের ডিফেন্সটাই নেবে, অথবা এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে সব কিছু প্রমাণ হবে। এদিন চিত্রনায়িকা পরিমণির সহযোগী জিমিকেও 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। নতুন করে আরও 5 দিনের রিমান্ড চাইলে আদালত তাতে সায় দেননি। এদিকে পরিমণি, হেলেনা জাহাঙ্গীর, মৌ, পিয়াসা, রাতসহ 8 জনের ব্যাংক হিসাব তলব করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার কয়েকটি ব্যাংকে চিঠি পাঠায় সংস্থাটি। 3 কার্যদিবসের মধ্যে তাদের লেনদেনের যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ। পাইপলাইনে জমে আছে হাজারো পাসপোর্ট। এই সংক্রান্ত কোনো সেবাই নিতে পারছেন না মালয়েশিয়া, সিঙ্গাপুর, লেবানন সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা। পাসপোর্ট নবায়ন না হওয়ায় বিদেশ যেতে পারছেন না দেশে থাকা শ্রমিকও। শিগগিরই সার্ভার জটিলতা দূর না হলে বিদেশের শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, শ্রমিকদের পাসপোর্ট নিশ্চিতে অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। মার্জিয়া মোমো রিপোর্ট। 11 মাস ধরে আগারগাঁওর পাসপোর্ট অফিসে চক্কর কেটেও নিজের পাসপোর্টের মেয়াদ নবায়ন করতে পারেননি মালয়েশিয়া প্রবাসী শ্রমিক ইলিয়াস হোসেন। তার অভিযোগ, যতবারই তিনি যান বলা হয় কাজ চলছে। গত বছরের সেপ্টেম্বরের 30 তারিখে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। আজ পর্যন্ত আমার পাসপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে। তো ওদের কাছে এই পর্যন্ত কম হলেও 50 বার গেছি, ওরা শুধু বলে প্রসেসিং হচ্ছে, কখনো বলে সার্ভারের প্রবলেম। একই অভিযোগ মালয়েশিয়া, ওমান, লেবানন ও মালদ্বীপে অবস্থানকারী প্রবাসী শ্রমিকদের। পাসপোর্ট নবায়ন করতে না পারায় মালয়েশিয়ায় অনিবন্ধিত হাজারো শ্রমিক দেশটিতে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পারছে কোনো বাইরে যেতে, না পারছে কোনো জায়গায় করতে, কাজ কাম নাই, 3 মাস বসে আছে। হাজার হাজার বাংলাদেশি এখন বর্তমানে পাসপোর্টের কারণে আমরা অবৈধ হয়ে পড়ছি। প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট সেবা না পাওয়ার কারণ হিসেবে মালয়েশিয়া, লেবানন ও মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন আলাদা চিঠি ইস্যু করে জানায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এমন অবস্থা। সার্ভারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেখানকার প্রবাসী শ্রমিকদের দেয়া যাবে না কোনো সেবা। পরিস্থিতি উদ্বেগজনক স্বীকার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সার্ভারের এই সমস্যা সমাধান করতে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছেন তারা। পাসপোর্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, আমরা মৌখিকভাবে করেছি এবং লিখিতভাবেও আমরা দিয়েছি এবং আবার দেব তাদের সাথে, যে আমাদের কর্মীরা যেখানে আছে, দেশে কিংবা বিদেশে, তারা যেন কোনো ধরনের পাসপোর্ট সমস্যায় না পড়ে। জটিলতা শিগগিরই সমাধান না হলে বিদেশে শ্রমবাজারে মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। এই যে পাসপোর্টের না পাওয়ার কারণে তাকে এই ধরনের সংকটে ভুগতে হচ্ছে, এর দায়টা আসলে কে নেবে? কি কারণে এই সংকটটা হলো? বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংস্থাটির প্রধান কর্মকর্তার কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে বগুড়া এবং জামালপুর জেলার মধ্যে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল। এতে রাজধানীতে যাতায়াতে দূরত্ব কমে যাবে অন্তত 80 কিলোমিটার। ঝুঁকিমুক্ত ও সাশ্রয়ী চলাচলের সঙ্গে কৃষি ও ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বুনছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ জানায়, যমুনায় আপাতত নাব্য সংকটের কারণে বড় ফেরির পরিবর্তে চলবে সি ট্রাক। নৌ প্রতিমন্ত্রী এই রুট আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহস্পতিবার। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। কম দূরত্ব ও ব্যয় সাশ্রয়ী হওয়ার কারণে বগুড়া ও জামালপুর সহ আশপাশের লোকজনের যাতায়াতের অন্যতম ভরসা নৌপথ। কিন্তু নানা রকম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে বছরের পর বছর চলাচল করেন তারা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি নিরাপদ যাত্রা নিশ্চিত করা। এবার সেই প্রতীক্ষার পর্ব শেষের পথে। 12 আগস্ট উদ্বোধন হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জ জামথলের মধ্যে সি বোট চলাচল। যদি সরকারভাবে চালানো হয় তাহলে মনে হয় একটু আমার যারা গরিব মানুষ আছে বিশেষ করে এদের খুব সুবিধা হবে। মাল টাল নিয়ে ডাইরেক্ট যাওয়ার ফেরি চলাচল হলে আমাকে এটি সুবিধা। আমরা এখানে ক্ষুদ্র ব্যবসা করে খাই, আমরাও খুব উপকৃত হব। খরচ অনেক কমে যাবে, আমরা অনায়াসে সহজে আসতে পারবো, খুব সুবিধা হবে। স্থানীয়দের আশাবাদ, চরাঞ্চলে বিপুল পরিমাণ কৃষি পণ্য বিপণনের সুবিধা তৈরি হবে। তবে ন্যায্য ভাড়া সহ নদীর নাব্য ঠিক রাখতে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। যেন ভাড়াটা স্বাভাবিক থাকে, তাতে যেন জনগণের বিভ্রান্তি না হয়, সময় মাফিক যেন ফেরিটা সঠিক সময়ের জন্য চলে, যাতে এটা অব্যাহত চলাফেরা করে, যাতে এটা কোনোভাবেই বন্ধ হয়ে না যায়, সেটা আমাদের জনগণের পক্ষে থেকে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের এটা দাবি থাকবে। স্থানীয় প্রশাসন জানায়, সার্বিক প্রস্তুতি শেষ করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রুটটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী এখানে উপস্থিত থেকে এই ঘাট উদ্বোধন করবেন। এর ফলে ময়মনসিংহ তথা ঢাকার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু হবে। জেলা প্রশাসনের তথ্য মতে নাব্য সংকটের কারণে প্রাথমিকভাবে বিআইডব্লিউটি এর কয়েকটি সি ট্রাক চলাচল করবে এই রুটে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সাগরে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ইলিশের সয়লাভ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। পর্যাপ্ত শেড না থাকায় খোলা মাঠে রাখা হচ্ছে মাছ। ভালো দাম পেয়ে দারুণ খুশি জেলেরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে ইলিশের সয়লাভ। কেউ ইলিশের স্তূপে দিচ্ছেন বরফ, আবার কেউ কেউ ঝুড়িতে গুনে গুনে ভুরছেন ইলিশ, আবার অনেকে ব্যস্ত ইলিশের দরদাম নিয়ে। ব্যস্ততার শেষ নেই কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে।
সাগর থেকে ফিরছে ট্রলার, প্রতিটি ট্রলারে রয়েছে হাজারের অধিক বড় বড় ইলিশ। জেলেরা বলছেন অতীতে মাছ আগে ধরা পড়েনি, ভালো দামও পাচ্ছেন তারা। সাগরে জাল ফেললে ইনশাল্লাহ বড় বড় ইলিশ দাম ভালোই আছে, তবে ইলিশ মাছের চাহিদা অন্য বছর হচ্ছে এই বছর মাশাআল্লাহ অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমরা প্রায় 10,000-এর মতো ইলিশ পাইছি। মাছের দাম ভালো থাকার কারণে আমরা খুব আনন্দিত। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে দুটি মাছ রাখার শেড, সেখানে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা মাঠে ইলিশ রাখছেন ব্যবসায়ীরা। ইলিশ যদি বাইরে রপ্তানি হয় তাহলে প্রচুর টাকা আসবে বাইরের থেকে। এখানে ট্রলার আসতেছে, জায়গা নাই রাখার, বাইরে রাখতেছি। এই সমস্যা সমাধানের জন্য আমাদের নতুনভাবে আরেকটা অবতরণ শেড করার বিষয়টা প্রক্রিয়াধীন, অলরেডি টেন্ডার হয়ে গেছে। সাগরে মাছ পাওয়াতে ট্রলারে জলদস্যুরা হানা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রলার মালিক সমিতি। সাগরে এই মাছ পাওয়ার কারণে আবার কিছু জলদস্যু সৃষ্টি হয়েছে। এই জলদস্যুতে আমাদেরকে বাঁচার জন্য আমরা সরকারের কাছে আবার উদ্যত হওয়া যাচ্ছি। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র জানিয়েছে গেল 5 দিনে অবতরণ কেন্দ্রে প্রায় 300 মেট্রিক টন মাছ সরবরাহ হয়েছে, যার মধ্যে ইলিশ রয়েছে প্রায় 200 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বজুড়ে পোশাক উৎপাদনের মিলন মেলা ম্যাজিক লাস ভেগাস 2021-এ অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রযুক্তিবিদরা। 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয় 9ই আগস্ট। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ম্যাজিক লাস ভেগাস 2021 মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিস্তৃত পোশাক শিল্প ও ফ্যাশন বিষয়ক সম্মেলন। প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্ট মাসে দুবার আয়োজন করা হয় পোশাক ও ফ্যাশনের নতুন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর। ব্যবসায়িক উন্নয়ন ও ফ্যাশন জগতে নতুনত্বের খোঁজে প্রতি বছর যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিখ্যাত লাস ভেগাস শহরে আয়োজন করা হয় এই সম্মেলনের। এতে দেশি বিদেশি ব্যবসায়ীরা অংশ নেন। আমরা এবার খুব ভালো সাড়া পেয়েছি, সো এটা বাংলাদেশের জন্য একটা গুড নিউজও বটে। সো এটা আমাদের জন্য একটা সাফল্যতা বয়ে আনবে বাংলাদেশের জন্য। আমি বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি আছেন তাদেরকেও বলবো, আপনারাও যদি আপনাদের বুথগুলো নেন তাহলে আমাদের কান্ট্রির যে প্রেজেন্টেশনটা আরও সুন্দর হবে। নতুন নতুন ব্র্যান্ড ও ডিজাইনের সাথে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন, সংযোগ সহজতর ও শক্তিশালীকরণ ছাড়াও খুচরা বিক্রেতা ও ক্রেতারাও অভিজ্ঞতা নিতে আসেন এই প্রদর্শনীতে। সুযোগ আছে নেটওয়ার্কিং বাড়ানোরও। শিল্প বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও প্রযুক্তিবিদ এমনকি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশের পোশাক শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন এই প্রদর্শনীতে। কোভিড-19-এর কারণে 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো পোশাক ও ফ্যাশন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন ম্যাজিক 2021 লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টার থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। কুয়েতে 60 বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের জন্য আকামা নবায়ন ফি আগের চেয়ে কমানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে বসবাসরত 60 নন গ্র্যাজুয়েট প্রবাসী শ্রমিকদের আকামা নবায়নের ফি 2000 কুয়েতি দিনার থেকে কমিয়ে 500 দিনারের প্রস্তাব করেছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস বরাতে জানা যায়, কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডক্টর আবদুল্লাহ আল সালমান দেশটির জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের কাছে এই প্রস্তাব দিলে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় তারা। পাশাপাশি এই ইস্যুতে সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্য বীমা বাবদ 500 কুয়েতি দিনার ফি নির্ধারণের সুপারিশও করা হয়। এদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। যাদের বয়স 60 বছরের হয়ে গেছে তাদের জন্য 2000 দিনার ধার্য করছিল, তা কমিয়ে এখন বর্তমানে 500 দিনার ধার্য করা হয়েছে। আমাদেরকে আগামী 500 দিনার করব, ইয়াতে কুয়েত সরকারে ধন্যবাদ জানাই। বর্তমানে কুয়েতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 75 থেকে 80 হাজার 60 প্রবাসী শ্রমিক কর্মরত আছেন। এর আগে প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থন পেলেও পরে কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয়নি। সময় সংবাদ, কুয়েত। নেই উত্তাল জলরাশি কিংবা আছড়ে পড়া ঢেউ, তারপরও মাদ্রিদবাসীর কাছে খুবই জনপ্রিয় নদী রিও মানসানারেস। উৎস থেকে 92 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীটি মাদ্রিদের বুক চিরে চলে গেছে আরও কিছু দূর। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও চিত্র রিপোর্ট।
স্থানীয় সরকারের তত্ত্বাবধানে মোটা অঙ্কের অর্থ ব্যয়ে স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত রিও মানসানারেস নদীর দুই ধারে 25 হেক্টর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য পার্ক, যা লম্বায় 10 কিলোমিটার। ইউরোপের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘতম পার্ক। চারপাশে লাগানো হয়েছে সারি সারি গাছ। শিশুদের জন্য খেলাধুলার আয়োজন, সাইকেল চালানো এবং হাঁটার জন্য আলাদাভাবে তৈরি করা পরিপাটি রাস্তা, পানির ফোয়ারা, নদীর উপর নির্মিত ব্রিজগুলোও চোখে পড়ার মতো। দেশের গ্রামীণ পরিবেশগুলো আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে, তাই বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গার মধ্যে আসা অনেক ভালো লাগে। আমরা যারা স্পেনে বাঙালিরা বসবাস করি, আমরা কাজের ফাঁকে বন্ধু বান্ধব মিলে আমরা এখানে বেড়াতে আসি। এখানে জায়গাটা অনেক সুন্দর। ভ্রমণ পিপাসুদের তৃপ্তি ও তৃষ্ণা মেটাতে আছে বিভিন্ন ধরনের বার, রেস্টুরেন্ট, আর বয়স্কদের বসার জন্য আছে সারি সারি বেঞ্চ। সবুজের সমারোহে ঘেরা এই আধুনিক পার্কটি মাদ্রিদবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করছে বারবার। পার্কটি পরিপাটি হওয়ায় একে মাদ্রিদের ফুসফুসও বলা হয়। এখানে আসি কেননা এখানে আমরা ভালো লাগে সবচেয়ে। এখানে সুন্দর একটা ব্রিজ আছে, পাশে দিয়ে একটা নদী আছে, তারপরে গাছপালা, অনেক লোক আছে আমাদের মতো ঘুরতে আসছে। সবাই মিলে এখানে ঘুরতে ভালোই লাগে। ছুটি বা বিশেষ দিনেও পার্কটিতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। স্পেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বৃহস্পতিবার শেষ হচ্ছে গণটিকাদান কার্যক্রম। রাজধানীতে রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে লাইন। ঢাকায় সিনোফার্মের আরও প্রায় 18 লাখ ভ্যাকসিন, করোনায় 2 শতাধিক মৃত্যু। গণপরিবহন চালুর প্রথম দিনই লঞ্চে ঢাকামুখী মানুষের ঢল। রাজধানীতে তীব্র যানজট। 19 দিন পর খুলল সব অফিস, দোকানপাট। এবং 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি আরও 213 ডেঙ্গু রোগী। আক্রান্তের 80 ভাগই ঢাকা দক্ষিণ সিটির। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট মানতে নারাজ মেয়র। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গেই থাকুন সময়।